have been the coming influence and an opportunity for Bangladesh. Does the ball roll? And it does! Bangladesh come back! Rakib Hussain, top goal scorer from Bosudhara Kings, the man that was destined to get Bangladesh back in this match. Bangladesh's number 10 does it. And look at the crowd. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনারা একটু আগে যেই ক্লিপটা দেখলেন সেখানে কিন্তু ভয়েসটা আমারই ছিল। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর যখন ন্যাশনাল স্টেডিয়ামে ফার্স্ট ম্যাচ হয়েছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, সেই ম্যাচের ইংলিশ কমেন্ট্রি প্যানেলে আমি এবং সমন্বয় ঘোষ আমরা দুজন ছিলাম। এবং রাকিব যখন গোলটা দিয়েছেন 2-0 গোলে পিছিয়ে থাকার পর বাংলাদেশ যখন 2-1 ফিরে আসলো, সেই মুহূর্তটা 67 মিনিটের সময় সেখানে ধারাভাষ্যে আমি ছিলাম। রাকিবের সেই গোলটা আমি কল করেছিলাম অ্যান্ড আই এম ভেরি ভেরি প্রাউড অফ ইট। বাংলাদেশের সোফার এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচে একটা মাত্র ম্যাচেই ইংরেজি ধারাভাষ্য হয়েছে ফ্রম দ্য লোকাল টিম বা বাংলাদেশি কমেন্টেটরদের দ্বারা, এবং সেখানেই আমার পার্টিসিপেশন ছিল। সো আমি নিজে খুবই উচ্ছ্বসিত সেই ব্যাপারটা নিয়ে। সেই মেমোরিটা আমি বারবার রিকল করি, সেই মেমোরিটা নিয়ে আমি খুবই খুশি থাকি। বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটা টিমের সঙ্গে ভালো ফাইট দিচ্ছিল এবং ওই ম্যাচটা আমরা আসলে ড্র করতে পারতাম। সিঙ্গাপুরের বিষয়টা কেন আনছি, কারণ তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের আবার খেলতে হবে এবং তাদের সঙ্গে বাংলাদেশের যে নেক্সট ম্যাচ সেটা ফিফা আসিয়ান কাপে। বাংলাদেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে এবং সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের আরও একটা ম্যাচ সামনে আসছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে দুটো ম্যাচ খেলেছিল, একটা ঘরের মাটিতে যে ম্যাচটা তারা 2-1 হেরেছে, একটা সিঙ্গাপুরে গিয়ে যেখানে 1-0 গোলে তারা হেরেছে। এবং সেই সিঙ্গাপুর দলটার স্ট্রেংথ উইকনেসেস নিয়ে সেই সময়টাতেও আমি আলোচনা করেছিলাম। তখন অবশ্য আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা অতটা হয়তো সলিড ছিল না, আমি তখনও বেশ নতুন, মাত্র ভিডিও তৈরি করছি, মাত্র কন্টেন্ট বানাচ্ছি, ফুটবল নিয়ে আলোচনা করছি। খুব বেশি মানুষ হয়তো দেখেননি সেই প্রিভিউ বা রিভিউগুলো, বাট আমি সেটা রিকল করে খুব ভালো ফিল করছি। এবং রিসেন্ট সময় সিঙ্গাপুরের যেই ওভারঅল স্ট্যাচার বা সিচুয়েশন সেটাই দেখার চেষ্টা করছিলাম যে তারা আসলে এই মুহূর্তে কি অবস্থায় আছে বা তারা আসলে কি করছেন এই ইন দ্য মিন টাইম। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের সেই জায়গাটায় বাংলাদেশের গ্রুপ থেকে তো বাংলাদেশ ইন্ডিয়া বাদ পড়ে গিয়েছিল, সিঙ্গাপুর কোয়ালিফাই করে গিয়েছিল, হংকং কোয়ালিফাই করে গিয়েছিল এবং সেখানে তারা খুব একটা বেশি ভালো করবে কি না সেটা দেখা যাক। এবছরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্ব, সেটাই আমরা বুঝতে পারবো। বাট ইন দ্য মিন টাইম সিঙ্গাপুর যেহেতু আসিয়ানের অন্তর্ভুক্ত, তারা কিন্তু হিউন্দাই আসিয়ান কাপ বলে যে টুর্নামেন্টটা হয় সেখানে কিন্তু খেলছিল এবং সেখানে তারা গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল এবং ইভেনচুয়াল চ্যাম্পিয়ন্স যারা থাইল্যান্ডের সঙ্গে 2 লেগ খেলে তারা 4-2 অ্যাগ্রিগেটে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছে। অর্থাৎ 148তম র্যাঙ্কড দল হওয়ার পরও সিঙ্গাপুর কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে আসিয়ান লেভেলে তাদের সেই এলিট টুর্নামেন্টের মধ্যে। এখন তারা প্রস্তুত হচ্ছে এই যে ফিফার আসিয়ান কাপটার জন্য, যেখানে তাদের মুখোমুখি হতে হবে বাংলাদেশের, মালয়েশিয়ার এবং ইন্দোনেশিয়ার। এখন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের রিসেন্ট হিস্ট্রির দিকে আমরা তাকাই যদি, সেখানে কিন্তু অলরেডি আমি বলেছি যে আমরা দুটো ম্যাচ তাদের সঙ্গে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হারলেও আমাদের ফাইটটা কিন্তু দারুণ ছিল এবং এই দুটো ম্যাচেই আমার কাছে মনে হয় আমরা জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পারতাম। ফিনিশিংয়ের খানিকটা অভাব এবং কম্পোজারের খানিকটা অভাব আমাদের ডিফেন্সিভ হাফে, সেই দুটো ছোটোখাটো ইন্ডিভিজুয়াল মিস্টেক্সের জন্য কিন্তু আমরা ম্যাচ থেকে রেজাল্ট বের করতে পারিনি, সেটা একটা আনফর্চুনেট বিষয়। সিঙ্গাপুর দলটা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং 148-এ আছে এবং বাংলাদেশের থেকে এখনও ঢের এগিয়ে রয়েছে, তারা 30 অড র্যাঙ্কিং এগিয়ে তারা আমাদের থেকে। এবং এখনও পর্যন্ত তাদের যে স্কোয়াডটা আমরা দেখছি, যে স্কোয়াডটা এই রিসেন্ট এএফসি চ্যাম্পিয়নশিপে খেলেছে, সেই টুর্নামেন্টটার মধ্যে যেই টিম খেলেছে তাদের বেশিরভাগ খেলোয়াড়রাই ওই এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে বাংলাদেশের সঙ্গে খেলেছিলেন। অর্থাৎ দুটো দলের জন্য পরিচিত হবে। বাট আমার কাছে মনে হয় সিঙ্গাপুর উইল বি আপ ফর আ বিগ সারপ্রাইজ, কারণ বাংলাদেশ দলটায় যখন ফারহান আলী ওয়াহিদ অ্যাড হয়ে যাবেন, যখন ট্রেভর ইসলাম যদি আসেন, তিনি যদি অ্যাড হয়ে যান সেই জায়গাটায়, সুকি ইতোফুসাকে যদি বাংলাদেশ পেয়ে যায়, ইউসুফ আহমেদকে যদি বাংলাদেশ পেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুর উইল বি ফেসিং আ ভেরি ডিফারেন্ট বাংলাদেশ সাইড। এবং এই জায়গাটার মধ্যে আমার মনে হয় একটা বড় ডিফারেন্স যে সিঙ্গাপুর উইল বি এক্সপেক্টিং আ মাচ টাফার ব্যাটল। এমনিতেই এর আগের বার খুব টাফ একটা ব্যাটল হয়েছিল, বাট এবার ব্যাটলটা আরও বেশি টাফ হবে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ তারা সমমানের একটা লড়াই দিতে পারবে সিঙ্গাপুরের এগেনস্টে। এবং এই টুর্নামেন্টটায় ফিফা আসিয়ান কাপে প্রবাবলি বাংলাদেশ যদি তাদের কার্ডসগুলো ঠিকমতো খেলতে পারে, বাংলাদেশ যদি সঠিক 11 এবং বেঞ্চটা তৈরি করতে পারে, বেটার স্কোয়াড নিয়ে যদি যেতে পারে, সেই জায়গা থেকে দের ইজ আ বিগ পসিবিলিটি যে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারিয়ে দিতে পারে।
এবং এই ব্যাটলটা দেখার জন্য আমি খুবই খুবই এক্সাইটেড। সিঙ্গাপুরকে নিয়ে একটু কথা বলে নিই। তাদের দলে যারা যারা আছেন, অবভিয়াসলি কিছু স্টলওয়ার্ডস রয়েছেন। বাহাউদ্দিন রয়েছেন, যিনি দলের ক্যাপ্টেন এবং সেই সাথে 130-এর উপরও ম্যাচ খেলেছেন তিনি সিঙ্গাপুর ন্যাশনাল টিমের হয়ে, এবং তিনি সিঙ্গাপুরের যে ফুটবল বোর্ড আছে সেই বোর্ডেরও একজন সদস্য, অর্থাৎ একটু অন্যরকম ঘটনা আর কি তার বিষয়টা। স্টুয়ার্ট ব্রাদার্সরা রয়েছেন, রায়ান স্টুয়ার্ট, হ্যারি স্টুয়ার্ট তো গোল দিয়েছিলেন বাংলাদেশের এগেনস্টে শেষ যে ম্যাচটা বাংলাদেশ সিঙ্গাপুরে খেলতে গিয়েছিল সেখানে। এবং ফান্দি যে ভাইরা আছেন, ইকসান ফান্দি এবং ইলহান ফান্দি, তারা দুজনই দারুণ প্লেয়ার, এখনও তারা আছেন স্কোয়াডে এবং দুজনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। ইকসান ফান্দি বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশে যখন সিঙ্গাপুর খেলতে এসেছিল 2-1-এর সেই জয়, সেই ম্যাচেও কিন্তু তিনি গোল দিয়েছিলেন। এবং জাপানি বংশোদ্ভূত বেশ কিছু প্লেয়াররা আছেন, কোরিয়ান বংশোদ্ভূত কিছু প্লেয়াররা আছেন, নাকামুরা ফ্রম জাপান তিনি আছেন সেখানে, এবং সেই সাথে সং আছেন যিনি দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের এগেনস্টে দুটো লেগেই, জার্সি নাম্বার 7, হি ইজ ওয়ান অফ দ্য থ্রেটস। সো সিঙ্গাপুরের থ্রেট অবশ্যই আছে এবং তাদের যে প্লেয়ারদের কোয়ালিটি সেটা আমরা ইতিমধ্যে দেখেছি। বাট মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে তারা আমাদের সঙ্গে অ্যাটলিস্ট অনেক পরিচিত। রিসেন্ট সময় তাদের সঙ্গে আমরা দুটো ম্যাচ অন্তত খেলতে পেরেছি, যেটার কারণে প্রস্তুতি নেওয়াটা, তাদের এগেনস্টে প্ল্যানিং করাটা খুব একটা বেশি কঠিন হওয়ার উচিত নয়। এবং বাংলাদেশ এরকমভাবেই প্ল্যান করতে পারে যে তারা সিঙ্গাপুরকে একটা সারপ্রাইজ দিয়ে ফেলবে উইথ দেয়ার স্ট্রং লাইন আপ, এই আশাটাই আমরা অন্তত করতে পারি। এখন ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে ফিফা আসিয়ান কাপের এই টুর্নামেন্টটায় সবচাইতে কঠিন দল ইন্দোনেশিয়া, যেটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম অলরেডি। ইন্দোনেশিয়ার টিম নিয়ে আমরা একটা বিভাজন করেছিলাম, তাদের স্কোয়াড স্ট্রেংথ কেমন এবং তাদের সাথে খেলাটা কত কঠিন হতে পারে বাংলাদেশের, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমরা। মালয়েশিয়ার দলটাকে নিয়ে একটু আলোচনা করেছি, তারা কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে আছে, অর্থাৎ এই দলটাকেও, মালয়েশিয়া দলটাকেও হারানোর পসিবিলিটি বাংলাদেশের ডেফিনেটলি আছে, তারা যদি ঠিকঠাকভাবে তাদের ট্যাকটিক্স এবং তাদের টিম সিলেকশনটা ঠিক রাখতে পারে। থমাস ডুলি যদি একটু সাহসী হন, সেই ক্ষেত্রে মালয়েশিয়াকে হারানো সম্ভব। সিঙ্গাপুরের যে বর্তমান অবস্থা দেখছি, অবভিয়াসলি তারা সেম টিম, যেই টিমটা এই বাংলাদেশের সঙ্গে রিসেন্ট সময় খেলেছে, সেই সেম স্কোয়াডটাই মোরলেস থাকবে, সেখানে বিগ কোনো সারপ্রাইজ নেই। বাট বাংলাদেশের সিঙ্গাপুরকে হারানোর পসিবিলিটি বেড়ে যাবে ইফ বাংলাদেশ ক্যান গেট অল দোজ প্লেয়ার্স যাদেরকে আসলে ইনক্লুড করার কথা এই সেপ্টেম্বর উইন্ডোতে। সো দুটো ম্যাচ বাংলাদেশ যদি জিততে পারে এএফসি নয় দুঃখিত, ফিফা আসিয়ান কাপে, সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলার একটা পসিবিলিটি রাখে। আমি কিন্তু আশাবাদী। সিঙ্গাপুরের বর্তমান অবস্থা, মালয়েশিয়ার বর্তমান অবস্থা দেখে আমি আশাবাদী এই দুটো দলকে বাংলাদেশ হারিয়ে মোস্ট লাইকলি তাদের বেশ ভালো একটা চান্স আছে ফিফা আসিয়ান কাপের ফাইনাল খেলার। দিস উইল বি আ বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, তারা যদি এই কাজটা করতে পারে। এবং ফাইনালে গেলে মোস্ট লাইকলি অপোজিশন টিমের বা অন্য গ্রুপের যে গ্রুপ চ্যাম্পিয়ন তার সঙ্গেই খেলতে হবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইন্দোনেশিয়াকে না হারাতে পারলে অবশ্য ফাইনাল খেলাটা ডিফিকাল্ট হবে। আমি যেটা অনুমান করতে পারি, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো, যে গ্রুপ পর্বে বাংলাদেশের আসলে কি করতে হবে ফাইনালে যেতে হলে। প্রবাবলি ইন্দোনেশিয়ার সাথে একটা ড্র এবং সিঙ্গাপুর মালয়েশিয়াকে বাংলাদেশ যদি হারিয়ে দিতে পারে তাহলে হয়তো একটা পসিবিলিটি থাকে ফাইনালে যাওয়ার। বাট অবভিয়াসলি 3টা ম্যাচ জিততে পারলে তো কথাই নেই, ডিরেক্টলি বাংলাদেশ ফাইনালে চলে যাবে। সো লেটস সি, আসলে স্কোয়াডটা দেখলে আমরা বুঝতে পারবো। স্টার্টটা কিন্তু খুব একটা ভালো হয়নি, বাই দ্য ওয়ে। বাংলাদেশ ক্যাম্প ডেকেছে প্রিলিমিনারি স্কোয়াড, সেখানেও নাকি প্লেয়ারদের আসা নিয়ে সমস্যা হচ্ছে। বাইরে থেকে কোন কোন প্লেয়াররা আসবেন সেটা নিয়েও এখনও একটা ফাইনাল তালিকা বাফুফে কিন্তু প্রকাশ করেনি বা জানায়নি। নিশ্চয়ই তারা এখনও কথাবার্তা বলে যাচ্ছে সবার সাথে। সো অনেক কিছু আনসার্টেন, বাট স্কোয়াডটা, ফাইনাল স্কোয়াডটা আসিয়ান কাপের, সেটা দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে এই বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো শক্তিশালী প্রতিপক্ষদের হারানো সম্ভব কিনা। বাট আপনারা কমেন্ট করবেন অবভিয়াসলি সিঙ্গাপুর দলটাকে আপনারা কেমন দেখেছেন, সোফার কি মনে হয় সিঙ্গাপুরকে বাংলাদেশ হারিয়ে দিতে পারবে কিনা আসিয়ান কাপের তাদের যে ম্যাচটা হবে সেখানে, এবং সেই সাথে বাংলাদেশের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করছেন আসিয়ান কাপে, তারা কি ফাইনালে যাবে নাকি সেকেন্ড বা থার্ড প্লেসের জন্য ফাইট করবে, সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।